শেখের বেটির পায়ের ধ্বনির আতঙ্কে ঘুম হারাম পাক জামাতি জঙ্গি মিলিটারির। খাতা কলম দিয়ে লিখে রাখেন, ডিপ খলিলের চ্যাপ্টার ক্লোজ। ব্রিক্সের সম্মেলনের আগেই দিল্লি সফরে যাবেন ফ্যাসিস্ট তারেক। শেখের বেটির উপর থেকে সমস্ত মিথ্যা মামলা এবং খয়েখা আদালত কর্তৃক যে সকল সাজার রায় হয়েছে সেই রায় প্রত্যাখ্যান, অনতি বিলম্বে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছে ফ্যাসিস্ট তারেক। আর এই সবগুলো এই মাস না হলে সর্বোচ্চ আগামী মাস প্রথম দিকে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইনশাল্লাহ। বিএনপির মধ্যে থাকা অনেক মব সন্ত্রাসীরা মনে করে ওদের বাপ ফ্যাসিস্ট তারেকের ঘাড়ে অনেক মাথা, কিন্তু ফ্যাসিস্ট তারেক নিজে এইটা উপলব্ধি করে যে দিল্লি আমন্ত্রণ জানাবে সেই দেশের সফরের জন্য, আর সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা। ওরে বাবা, এমন দুঃসাহস তো ওর বাপ খুনি জিয়ারও ছিল না, বাংলাদেশের প্রথম নারী স্বৈর শাসক খালেদারও ছিল না, আর তো ফ্যাসিস্ট তারেক যার কোমরের অংশ বিশেষ নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই কিছুদিন আপনাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সাথে এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো সর্বোচ্চ রকমের ছড়িয়ে দিতে হবে। মনে রাখবেন, এই মুহূর্তে শেখের বেটিকে হত্যা করার উদ্দেশ্যে বাংলাদেশে সবচাইতে বেশি সক্রিয় পাকিস্তানি জামাতি জঙ্গি এবং পাক মিলিটারির সদস্যরা। পাকিস্তানি শীর্ষ জঙ্গি লস্করি তাইয়্যিবার শীর্ষ সন্ত্রাসীরা, তাদের সাথে যুক্ত তালেবান জঙ্গি, তুরস্কের জঙ্গি, আর এদের সর্বোচ্চ রকমের বোমা, অস্ত্র, গোলা বারুদ দিয়ে সহযোগিতা করতেছে পাকিস্তানের আইএসআই। এই যে কিছুদিন আগে শিলং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী ওই সংসদে তারাই বলছিল দেশে কোনো জঙ্গি এবং সন্ত্রাসী নাই। তার পরবর্তী আপনারা দেখেছেন স্বয়ং পুলিশ হেডকোয়ার্টার থেকে তারা বলছে তাদের গাড়ির উপর নাকি বোমা হামলা হইতে পারে। সন্ত্রাসী কোন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে? গতকালকে দেখেছেন সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছিল সিডিটির সদস্যরা। এই যে ভিডিওটা একটু দেখেন, রান্না করো যে কি বলে ওটাকে, কুক নাকি কি যেন একটা বলে, এই যে বোমা সেইখান থেকে উদ্ধার করে এই বোমাটা না হয় পুলিশে পাইছে, সেটা গিয়ে ফাঁকা একটা জায়গায় বোমাটা নিষ্ক্রিয় করেছে। এই বোমাটা যদি কোনো শপিং মলে, কোনো ঘনবসতি এলাকাতে ফাটতো, তাহলে পরিস্থিতি আজকে কোন দিকে যাইতো, সাধারণ জনগণের পরিণতি বা কি হইতো। মনে রাখবেন, এই সরকারই চলতেছে এই যে সকল জঙ্গি এবং সন্ত্রাসী, এদের উপর ভর করে। এই সন্ত্রাসী সরকারের মূল লক্ষ্যই হচ্ছে শেখের বেটিরকে যদি কিছু বলে একটু বিশ্বস্ততা অর্জন করা যায় কিনা, তাকে সহজে ভাবে আমরা তার নিরাপত্তা দিব, সেই নিশ্চয়তা দেওয়ার পর আমাদের উপর বিশ্বাস করে কিনা, তাতে তাকে নিবিড় ভাবে হত্যা করা যায়। কিন্তু আন্তর্জাতিক সংস্থাকে মাথায় রাখতে হবে, ফ্যাসিস্ট তারেক শীর্ষ জঙ্গি, সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের একেবারে বিশ্বস্ত গডফাদার ছিলেন একটা সময় 1 থেকে 6 সালে। সেই ফ্যাসিস্ট তারেক এখন কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী। ওরে বিশ্বাস করা মানে কাল সাপ বিশ্বাস করে নিজের কাছে রাখা। আপনারা মাথায় রাখবেন, হঠাৎ করে যখনই ভারতের গোয়েন্দা সংস্থা প্রধান বাংলাদেশে গেলেন, এরপরে বেশ কিছু জায়গায় বোমাইগুলো পাওয়া গেল। তার মানে এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তথ্যের উপর ভিত্তি করে এই সরকার ব্যবস্থা নেয় নাই। বিদেশি যখন গোয়েন্দা সংস্থা ওখানে যাচ্ছে, এইখানে বোমা আছে, ওইখানে বোমা আছে, ওইখানে এটা আছে, তোমার দেশে লস্করি তাইয়্যিবার ওই অমুক জায়গার সদস্যগুলো সক্রিয়। এই মিলিটারির মধ্যে প্রায় এই যে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে ডেভিল ইনুস প্রায় 1 লাখের উপরে পাকিস্তানি জঙ্গিদের ঢুকাই দিয়ে গেছে, জামাতিদের ঢুকাই দিয়ে গেছে বিভিন্ন জায়গায়, যার কোনো প্রজ্ঞাপন নাই। এগুলো ইতিপূর্বের অনেক আগে একটা ভিডিওতে আপনাদের আমি বলে দিয়েছিলাম যে বিমান বাহিনীর মধ্যে ওই যে 4 জন শুরু তড়িঘড়ি পালাই গেছে, ভাইকে গেছে, আরো 4 জন গ্রেপ্তার হয়েছে, 11 জনের মতো গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। কিন্তু তারা যে পরবর্তী থেকে তাদের থেকে কি তথ্য পেয়েছে এই সরকারের কাছে কোনো জঙ্গি এবং সন্ত্রাসীর তথ্য নাই। কিন্তু ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়ার গোয়েন্দা সংস্থার কাছে বাংলাদেশে কোথায় কোথায় ঘাঁটি আছে, কোথায় কোথায় সন্ত্রাসীরা বোমা বারুদ রাখতেছে, এর সমস্ত তথ্য আছে। এই নিউজটা একটু ভালো করে দেখেন। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে শুধু ভারতে হামলা নয়, শেখের বেটিকে হত্যার উদ্দেশ্যে ভারত এবং বাংলাদেশে বসে পাকিস্তানি গুপ্তচর জঙ্গি একটা গ্রেপ্তার হয়েছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার এলাকা থেকে। নিউজটা একটু পড়তেছি, ভালো করে শুনেন। ভারত বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচর গ্রেপ্তার। ভারতের পশ্চিমবঙ্গে হাবড়ায় পাকিস্তানি এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। তাদের দাবি ওই ব্যক্তি সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি ও গুপ্তচর। গ্রেপ্তারের ঘটনাস্থলটি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী। এসটিএফ জানিয়েছে রানা রৌফ নামে ওই ব্যক্তি পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে রানার যোগাযোগ আছে। 12 সালের দিকে তিনি নেপাল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেন। এরপর ভারতীয় জাল পরিচয়পত্র ব্যবহার করে কলকাতায় থাকতেন। রানাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার গভীর রাতে। এসটিএফ জানিয়েছে কলকাতার তপসিয়া এলাকায় ওহাব নামে থাকতেন রানা। সেখানে কাঠ মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তার দায়িত্ব ছিল ভারতীয় সেনা, রেল, নৌবাহিনী সম্পর্কে আইএসআই এর কাছে তথ্য পাচার করা। তদন্তকারী সংস্থা জানিয়েছে সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল রানার। এজন্য তিনি হাবড়ায় গিয়েছিলেন। পরে সেখানে এসটিএফ এর গোপন অভিযানে গ্রেপ্তার হন। তার মোবাইল ফোনে একাধিক পাকিস্তানি নম্বরে কথোপকথনের তথ্য এবং সেনা, নৌ ও রেল সংক্রান্ত ছবি পাওয়া গেছে। মাথায় রাখবেন,
দেশের মধ্যে শেখের বেটির একেবারে চরম শত্রু যারা তাকে নির্ঘাত হত্যা করার জন্য সমস্ত পরিকল্পনা নিচ্ছে। এর মধ্যে বিএনপির একটি অংশ, ফুল জামাতি, আইএসআই, লস্কর ই তৈয়বা জঙ্গিরা এবং তালেবান, সেই সাথে তুরস্কের গোয়েন্দা সংস্থা, তারা চাচ্ছে তারা যে কোনো ভাবেই হোক না কেন হত্যা করবে, দেশে ঢুকলেই হত্যা করবে। কিন্তু ইনশাল্লাহ সত্যের বিজয় হবে। অপশক্তিকে ভেনিশ করে দিয়ে শেখের বেটি অচিরেই ফিরছেন এবং বিজয়ের বেশেই ফিরছেন। তাই আপনাদেরকে এই সংক্রান্ত তথ্যগুলো জনসাধারণের মাঝে বেশি করে প্রচার করতে হবে, তাদের জানাতে হবে। জনসাধারণই আমাদের মূল শক্তি, তাদেরকে সাথে নিয়ে সকল সমস্ত জঙ্গি, সন্ত্রাসী, দেশ ধ্বংসকারী, জুলাই সন্ত্রাসী, রাজাকারের বাচ্চা, স্বাধীনতা বিরোধী যারাই আছে, এদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মকভাবে সোচ্চার হতে হবে, প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে, জনগণকে সাথে নিয়ে তবেই বিজয় হবে ইনশাল্লাহ। জাতিসংঘ থেকে ভয়ঙ্কর বার্তা এসেছে আমাদের জন্য। জাতিসংঘের এক রিপোর্টে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রকাশিত এক রিপোর্টে, উপস্থাপিত এক রিপোর্টে বাংলাদেশে আল কায়েদার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবার ঠেলা সামলাও, মানে এখন আমরা কোথায় যাব? যদিও জাতিসংঘ এক ধরনের ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে, কিন্তু তারপরেও বিশ্বের কাছে কি বার্তা গেল? যদিও এখানে একটা কথা বলার অপশন রয়েছে যে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে তো বলেনি, ভারতের ব্যাপার নিয়েও বলেছে। হ্যাঁ, ভারতের ব্যাপার নিয়ে বলেছে, কিন্তু ভারত বাংলাদেশ এই মানে আল কায়েদা উত্থানের পেছনে কি কোনো লিঙ্ক নেই? কিংবা পাকিস্তানি উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের উগ্রবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা, তাদের সদস্য এখানে সংগ্রহ করা এবং তাদের উদ্দেশ্য ভারত এবং বাংলাদেশ দুই দেশকে অস্থির করা, এই ব্যাপারগুলোতে কি কোনো মিল নেই? কি বলছে ডয়েচে ভেলে, শিরোনামটা দেখে নিন। ভারত এবং বাংলাদেশে আল কায়েদার কার্যকলাপ নিয়ে উদ্বেগ জাতিসংঘের। ভারত এবং বাংলাদেশে, ভারতে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমার ব্যাপার না, কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে এখানে বলা হচ্ছে যে ভারত বাংলাদেশে আল কায়েদার কার্যকলাপ নিয়ে উদ্বেগ। জাতিসংঘের রিপোর্টে নেতাজিকে নিয়ে বিতর্ক কেন পশ্চিমবঙ্গ রাজ্যে, এবং মানে এই অনেক রিপোর্ট এখানে এসেছে, এবং অনেক রিপোর্টের মধ্যে যে রিপোর্টটা নিয়ে আমরা কথা বলতে চাই সেই রিপোর্টটা চলুন একটু দেখি যে তারা আদতে কি বলতে চাইছে, মানে তাদের রিপোর্টে তারা কি বলতে চাইছে। তারা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আফগানিস্তানের ব্যাপারে তো বলছেই, ভারত বাংলাদেশের ব্যাপারে যেটা বলছে সেটা হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে থাকা একটি বিশেষায়িত পর্যবেক্ষণ দলের তৈরি প্রতিবেদনে 2025 সালে ভারতের দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের পেছনে ছিল আল কায়েদা ভারতীয় উপমহাদেশ শাখা AQIS, এই সংস্থাটি সেরকমটা দাবি করা হয়েছে। AQIS বাংলাদেশের পরিস্থিতি থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলেও UNSC মনিটরিং রিপোর্ট নামে পরিচিত ওই প্রতিবেদনে বলা হয়েছে। অর্থাৎ ওই উগ্রগোষ্ঠী বাংলাদেশের উগ্র গোষ্ঠীর সঙ্গে একজোট হয়ে কাজ করছে, এমনটা তথ্য দেওয়া হয়েছে। এখানে ওই প্রতিবেদনে যেটা উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে AQIS এর প্রাথমিক লক্ষ্য হলো নেটওয়ার্ক প্রতিষ্ঠা বা সম্প্রসারণ করা। কি ভয়ঙ্কর ব্যাপার! নতুন একটা মানে আল কায়েদার একটা নতুন ইউনিট, তারা বাংলাদেশে নেটওয়ার্ক তৈরি এবং তাদের কার্যক্রম মানে সম্প্রসারিত করার জন্য কাজ করে যাচ্ছে। UNSC মনিটরিং রিপোর্ট হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে থাকা একটি বিশেষায়িত পর্যবেক্ষণ দলের তৈরি একটি প্রতিবেদন, যা মূলত বিশ্বজুড়ে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের বর্তমান অবস্থা, আর্থিক নেটওয়ার্ক এবং নিরাপত্তা হুমকির বিশ্লেষণ করা, বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের গবেষণা এবং সদস্য রাষ্ট্রগুলোর দেওয়া তথ্যের উপরে ভিত্তি করে প্রতি বছর বা নির্দিষ্ট সময় পর এই প্রতিবেদন তৈরি করা হয়। রিপোর্টে বলা হয়েছে 2025 সালের নভেম্বরে দিল্লির লালকেল্লার সামনে যে গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছিল, আনুষ্ঠানিকভাবে তার দায় স্বীকার করেছে AQIS। ওই হামলায় 15 জন মারা গিয়েছিলেন, আহত হয়েছিলেন 20 জন। এই ঘটনার সঙ্গে বাংলাদেশের মানে কানেকশন, বাংলাদেশের নেটওয়ার্ক, এবং তারা বাংলাদেশের নেটওয়ার্ক তৈরি করছে। এই আল কায়েদা ভারত এবং বাংলাদেশকে একসাথে টার্গেট করেছে। এই ব্যাপারগুলো জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতিবেদনে যখন উঠে এসেছে, তখন সেটা বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর বার্তা। আমরা দেখেছি কদিন আগেই এই সরকারের আমলে যাত্রাবাড়ি থেকে 6 জনকে গ্রেপ্তার করা হলো, যারা মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে পাকিস্তানি টিটিপি বাহিনীর জন্য সদস্য সংগ্রহ এবং উগ্রবাদ প্রশিক্ষণ দিয়ে থাকে। এবং সেখানে আমরা মেটিকুলাস ডিজাইনে দেখলাম একজন এনসিপি নেতাও আছেন, যিনি অ্যারেস্ট হয়েছেন। পরবর্তীতে এনসিপি তাকে বহিষ্কারও করলো। ব্যাপারগুলো খুব একটা ভালো ভাবে নেওয়ার কোনো কারণ নেই, কারণ মানে এই অন্তর্বর্তী সরকার তার ওই মেটিকুলাস উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই বড় বড় মন্ত্রণালয় চালিয়েছেন, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ব্যবহার করে তিনি তরুণদের উড়াল দিয়ে লন্ডনে চলে গেছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বিশ্বাস হচ্ছে না? তারেক রহমান মাইনকার চিপার মধ্যে পড়ে গেছে। তারেক রহমান 2024 সালের 5 আগস্টের আগে কখনো স্বপ্নেও ভেবেছিল তার মতো একজন দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো মসনদে বসবে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসবে? এমনকি 5 আগস্টের পরেও তারেক রহমান কখনো ভেবেছিল সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? সে আদৌ বাংলাদেশে ফিরতে পারবে? সব প্রশ্নের একটাই উত্তর, না।
সে স্বপ্নেও ভাবে না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। যদি সে সত্যিকার অর্থেই ভাবতো সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, সেক্ষেত্রে 6 কিংবা 7 আগস্ট বীরের মতো বাংলাদেশে ফিরত। কোনো প্রকার নেগোসিয়েশন করে বাংলাদেশে ফিরতে হতো না। নিজের জীবন, দলীয় নেতাকর্মী এবং দেশের মানুষের জন্য বাজি ধরে বাংলাদেশে ফিরত। যেমনটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। 17 বছরে তারেক রহমান কখনো বলেছিল সে বাংলাদেশে ফিরবে, সে বাংলাদেশের রাজনীতি করবে? বিএনপির নেতাকর্মীদের প্রতি তার দায়বদ্ধতা আছে? নাই। কলিজা লাগে বস, কলিজা। তারেকের কলিজা হইল পুঁটি মাছের মতো। পুঁটি মাছ চেনেন? চাপ দিলে মরে যায়। সেই কারণেই তারেক 17 বছরে একবারের জন্যও বাংলাদেশে ফেরার সাহস করে নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে এই মুহূর্তে 600+ মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। অথচ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানানো হয়েছিল স্বাধীনতা বিরোধী অপশক্তি, যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, সেই ট্রাইব্যুনালে নাটকীয় রায় দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক বাস্তবতা কখনোই স্থির থাকে না। এইটা বিএনপি ভুলে গেছে, জামায়াত ভুলে গেছে। বাংলাদেশের রাজনীতি জোয়ার ভাটার মতো, সকালে জোয়ার আসলে বিকেলে ভাটা যায়। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে কখন ঝড় আসে, কখন বসন্তকাল নামে, কখন শীতকাল নামে, এটা আমরা অনেকেই বুঝি না। তারেকের মতো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেনেড হামলাকারী যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে, তাহলে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে করা এইসব মামলা, এইসব মৃত্যুদণ্ডের নাটকীয় রায় রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে যে কোনো সময় ধুলোয় মিশে যাবে, স্রেফ উড়ে যাবে। তারেক কিভাবে মাইনকার চিপায় পড়ছে জানেন? অনেকেই বিষয়গুলো খেয়াল করেছেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে দেখেন, তারেকের সরকার হলো ইউনূসের এক্সটেনশন, অর্থাৎ ইউনূসের অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার জন্য তারেক আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই চেষ্টাগুলা চালাতে গিয়ে, অর্থাৎ ইউনূসের অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করতে গিয়ে তারেক মাইনকার চিপার মধ্যে আটকায় গেছে। আপনাদের নিশ্চয় মনে আছে 10 মে 2025 পাকিস্তানিদের মতো বাংলাদেশের রাজনীতিতে আরো একটা কালো অধ্যায়ের জন্ম দিয়েছে ইউনূস সরকার। 10 মে 2025 তারিখে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় অধ্যাদেশ জারি করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। যদিও বলা হয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচার যে পর্যন্ত শেষ না হবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ মানে সংগঠন হিসেবে নিষিদ্ধ। এটা নাটক করে লাভ নাই। তারেক রহমান ঠিক সেই ধারাবাহিকতাকে রক্ষা করে আরো এক ধাপ এগিয়ে নিয়ে ইউনূসের জারি করা নিষেধাজ্ঞাকে আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করেছে বললে ভুল হবে, আইনি ভিত্তি দিয়েছে। সংসদে অ্যান্টি টেরোরিজম অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাকে আইনি কাঠামোর মধ্যে এনে ফেলেছে। আর এইখানে মশলা জুগিয়েছে শিলং সালাউদ্দিন। কিন্তু ভাই, আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগের মতো একটি বৃহৎ এবং দীর্ঘদিনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কতদিন রাখা যাবে? আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে, আওয়ামী লীগের কারণে বাংলাদেশের মাটিতে বিএনপির জন্ম হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখবা বাংলাদেশের মানুষ ললিপপ খাবে, এটা ভাবার কোনো কারণ নাই। একদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ, অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক অসন্তোষ, সব মিলিয়ে মাইনকার চিপায় পড়ে গেছে। বললাম না, দেশের সাধারণ মানুষ এখন আগ্নেয়গিরির মতো উত্তপ্ত। চুন থেকে পান খসলেই একটা অগ্নুৎপাত ঘটবে, আর এই অগ্নুৎপাতে হচ্ছ হয়ে যাবে এই স্বাধীনতা বিরোধী শক্তি। তার উপর আবার মরার উপর খাড়ার খা বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা। আওয়ামী লীগের জনসমর্থন যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে করে ভাই তারেক রহমানের ছোট হয়ে গেছে। তারেক আমি নিশ্চিত রাতে ঘুমাতে পারে না। রাতে তারেকের ঘুম হয় না, কারণ এমন একটা মাইনকার চিপায় পড়ছে, এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফেরার পূর্বেই উনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রত্যাহার করতে হবেই, এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা যে দেওয়া হয়েছে সেটাকে তুলে নিতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেটাও তুলে নিতে হবে, নিতে বাধ্য। আর যদি সেটা না করা হয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় তারেককে যতটুকু সহায়তা এখনো করছে সেটা অব্যাহত থাকবে না। কেন থাকবে না? কারণ দেশের রাজনীতিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠার বিকল্প নাই। এটা আন্তর্জাতিক সম্প্রদায় বুঝে গেছে। 40% ফিক্সড সমর্থকের একটা দলকে অনির্দিষ্টকাল নিষিদ্ধ করে রাখা কোনোভাবেই সম্ভব না। এটা আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই মানবে না। ঠিক এইখানেই তারেক রহমানের আসল বিপদ, অর্থাৎ এটাই মাইনকার চিপা। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলে ঘরে লেগে যাবে আগুন, আর নিষেধাজ্ঞা বহাল রাখলে বাইরে লাগবে আগুন। এখন যদি তারেক আইনগতভাবেই আদালতের মাধ্যমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাহারের পথে যায়, সেক্ষেত্রে তারেকের ঘর সংসারে আগুন লাগবে। আর এই ঘর সংসার হলো জামায়াত, এনসিপি এবং উগ্রপন্থী, চরমপন্থী আরো যত মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে আছে, অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তি, যারা এই মুহূর্তে তারেককে সমর্থন দিচ্ছে। এদের পশ্চাৎ দেশে আগুন ধরে যাবে, কারণ এরা সবাই জানে আওয়ামী লীগের অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হলে, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক কিংবা না আসুক, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কঠিন হয়ে যাবে। তার উপর সংবিধান অবমাননা, মব কালচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এই সব কিছুর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে অদূর ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, অনেকের ফাঁসি হবে। সুতরাং এরা কি চাইবে তারেক আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাহার করুক? উত্তর হলো কখনোই চাইবে না এবং চাচ্ছে না। এটা গেল ঘরের সমস্যা। এবার আসেন বাইরের সমস্যা।
আওয়ামী লীগের 6 কোটি ফিক্সড সমর্থক আছে। এর সাথে বিগত 2 বছরে বিশেষ করে বিএনপি ক্ষমতায় আসার পর আরো একটি বড় শ্রেণী যুক্ত হয়েছে, আর এই শ্রেণী হলো আগেই ভালো ছিলাম শ্রেণী। কারণ গত 2 বছরে জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, অর্থনৈতিক চাপের কারণে বাংলাদেশের মানুষ এখন উপলব্ধি করতে শুরু করেছে শেখ হাসিনার সময় বাংলাদেশ অনেক ভালো ছিল। অর্থাৎ আওয়ামী লীগের ফিক্সড 6 কোটি সমর্থকের সাথে যুক্ত হয়েছে আরো একটি বিশাল জনগোষ্ঠী। এরপর আরো একটা বিশেষ গোষ্ঠী আছে যারা কোনো রাজনৈতিক দলের সমর্থক না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সমর্থন করে। এরা আওয়ামী লীগকে এই মুহূর্তে সমর্থন করছে, কারণ 5 আগস্টের পর আমরা দেখেছি কিভাবে মুক্তিযুদ্ধকে অসম্মান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, ধানমন্ডি 32কে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন নষ্ট করে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বিধ্বস্ত করে দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদের বীর শ্রেষ্ঠদের সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে। এবং এখানে আছে আরো বিশাল শ্রেণী যারা দিনমজুর, শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ। বর্তমান সরকারের সময় দ্রব্যমূল্যের চাপ, তেল, গ্যাস, বিদ্যুতের সংকট, কর্মসংস্থানের অভাব, অর্থনৈতিক অনিশ্চয়তা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই মানুষগুলার একটা বিশাল অংশ এখন শেখ হাসিনার একটি রাজনৈতিক আহ্বানের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় আছে। সারা দেশে বিস্ফোরণ ঘটবে, এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেই পরিস্থিতি বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব না। এর উপর আবার নতুন ভাবে যুক্ত হয়েছে বিএনপির 17 বছর ধরে নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মী। এদের মধ্যে একটা বিশাল ক্ষোভ সৃষ্টি হয়েছে। দেশ গেছে রসাতলে, দলীয় লুটপাট, দুর্নীতি, চুরি, ডাকাতি, বিদ্যুৎ এবং জ্বালানি খাতের অব্যবস্থাপনার অভিযোগে বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন তুলছে যে এই সরকার ব্যর্থ। আচ্ছা, সব বাদ দেন, সব সংকট বাদ দেন, শুধুমাত্র বিদ্যুৎ সংকটের কারণে তারেকের পতন ঘটবে, লিখে রাখতে পারেন।